शुभ नववर्षের শুভেচ্ছা জানিয়ে ও পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি 1425 সালে এক আলোড়ন সৃষ্টিকারী অশ্রুসজল সামাজিক যাত্রাপালা নীলাম হলো স্বাধীনতা। রচনা আনন্দ কুমার মাইতি পরিচালনায় খুদেরার বাগাল বাবাজি কা নির্দেশনা ডক্টর বিপ্লব কর্মকার ও মধুসূদন কর্মকার। রূপসজ্জা আলো ও ধ্বনি মহামায়া ট্রেস হাউস। সঙ্গীত মাস্টার চামিনী কান্ত। শুরু করতে চলেছি নীলাম হলো স্বাধীনতা। আমার স্বাধীনতাকে যারা বাজারের পণ্যের মতো নিলাম করতে চেয়েছে তাদের কাউকে আমি শুভ নিত্যায় মগ্ন হতে যাব না। করুণায় অবগমন করে আমি শুরু করব তাদের ধ্বংসযজ্ঞ। তাদের সংসারে তুলব মহাশ্মশানের কন্দন রূপ, আর সেই সংসারে বিচরণ করবে শেয়াল শুকুর আর গিরিনীর দল। গুরুদেব আয়ুষ্মান ভব। আপনাকে যেন বিচলিত মনে হচ্ছে। জয় জয় জগদম্বে।
আমার ভুবন মোহিনী মহামারী যাচ্ছে, তাই এই মুহূর্তে আমায় এই স্থান পরিষ্কার করতে হবে। তা কি করে সম্ভব গুরুদেব? এক্ষুনি আমার নববিবাহিত পুত্র পুত্রবধূ এই বাড়িতে এসে পৌঁছাবে, তাদের আশীর্বাদ না করেই সময় অতীব সংকীর্ণ বৎস, তাই দূর থেকে আমি তাদের আশীর্বাদ করছি। কিন্তু গুরুদেব, সব কিন্তুর জবাব আমি দেব, তবে আমার কল্যাণেশ্বরী মাকে উপেক্ষা করে নয়, কারণ এই অসার পৃথিবীতে তিনি একমাত্র সত্য আমার জগৎ জননী মা। মা জগদম্বাকে আমিও মনে প্রাণে মানি গুরুদেব, কিন্তু তবু যদি দয়া করে আমার কৈবল্য দায়িনী মায়ের কাছে কোন দয়া মায়ার অন্যান্য কাজ করে না বৎস। তার এই করুণায় আজ আমি বাপ সিদ্ধ ত্রিকালদর্শী স্বামী রামানন্দ সর্বাগ্রে আপনার পদস্পর্শ করে আশীর্বাদ নিতে আমরা ছুটে এলাম গুরুদেব। আপনি আমাদের আশীর্বাদ করুন, কোনো দুর্বিপাকের কালো মেঘ যেন আমাদের দাম্পত্য জীবনের সুখের সূর্যটাকে ঢেকে দিতে না পারে। কেন ঢেকে দেবে বৎস? সেই জন্যই তো আমি জগৎ জননী মায়ের কাছে অহর্নিশি পূজা করে চলেছি, আর তারই করুণায় আমার পুত্র পুত্রবধূর উপর বর্ষিত হোক গুরুদেব। সূর্য, বৌমা, তোমরা কুলগুরুর আশীর্বাদ মস্তকে ধারণ করে গৃহ প্রবেশ করো। এসো রাত্রি, আমরা গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে আমাদের নবজীবনের যাত্রা শুরু করি। মা জগদম্বের করুণায় তোমাদের দাম্পত্য জীবন তুমি কি করেছো মূর্খ? কাকে তুমি চৌধুরী বাড়ির গৃহবধূ করে নিয়ে এসেছ? কেন কেন গুরুদেব, আমার বৌমা কি তাহলে আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমার চোখের দৃষ্টিতে মুখের কথা নিঃশ্বাসে হয়েছে বিষাক্ত বায়ু। বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে এই চিরন্তন সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। তাহলে বিলম্ব না করে তুমি তোমার নববধূকে পরিত্যাগ করো, নইলে এই সংসারে উঠবে অশান্তি, এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি হাসির মুখে গরম করবো গুরুদেব, তবু বিজ্ঞানের যুগের ছেলে হয়ে একটা কুসংস্কারকে বিশ্বাস করে আমি আমার এই নববিবাহিতা স্ত্রীকে কিছুতেই ত্যাগ করতে পারবো না। না গো না, তুমি গুরুদেবের কথা মেনে নাও, উনি যা বলছে তুমি তাই করো, আমাকে তুমি ত্যাগ করো। রাত্রি, তুমি গুরুদেবের ভবিষ্যৎবাণীকে শিরোধার্য করে আমার স্বামী সংসারের মঙ্গল কামনায় আমি এই সংসার ছেড়ে দূরে বহু দূরে চলে যাব। না 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 রাত্রি, না, এ হয় না, হতে পারে না। এমনি ভাবে আমি আমার শিক্ষা দীক্ষা আদর্শকে জলাঞ্জলি দিই। এই সমাজের বুকে কাপুরুষের মতো বেঁচে থাকতে আমি চাই না। সূর্য, ওকে যেতে দাও। কেন বাবা, কেন? গুরুদেবের ভবিষ্যৎবাণী তুমি শুনো নে? শুনেছি বাবা, শুনেছি, আর সব শোনার পরে বলছি বাবা, জন্ম মৃত্যু তো ঈশ্বরের হাতে। আমার মৃত্যু থাকলে ওকে ত্যাগ করলেও তা আপনি রোধ করতে পারবেন না বাবা, আপনি রোধ করতে পারবেন না। তাই নিয়তির অমোঘ বিধানে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আমার এই অগ্নিনারায়ণ সাক্ষী করে স্ত্রী কোলে মাথা রেখেই মরতে চাই। জয় জয় জগদম্বে, তোমার সাহসের আমি প্রশংসা করি বৎস, আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক। তাহলে গুরুদেব, আমি এখন কি করব? জয় জয় জগদম্বে। মাগো, এই অধম ঈশ্বরে সত্যি কথা বলার সাহস দেওয়া। গুরুদেব, রামত্ব
সকল সন্ন্যাসী গাড়িগুলি কামিনী কাঞ্চনের মহে তাদের সমস্ত সাধনা বিসর্জন দিয়েছে। গুরুদেব সেখানে এই নশ্বর দেহধারী মানুষ হয়ে তোমার ওই বিষাক্ত বিশ্বাসে তোমার ছেলে যে যে কথা অবিশ্বাস করবে এতে অবাক হওয়ার কিছুই নেই। গত 20 বছরের সাধনার বলে বলি আর এই স্বামী রামানন্দে ভবিষ্যৎ মুখ্য গুরুদেব তোমার ছেলের যে তার জন্য তার শাখা বসে পড়তে পারে, তাই সাবধান, খুব সাবধান। জয় জয় জগদম্বে। গুরুদেব এবার বলো সূর্য, তোমার শেষ সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্তের কথা আমি তো আগে জানিয়ে দিয়েছি বাবা। এরপর আমি নতুন করে কিছু ভাবতে চাই না। তাই বলে সারা জীবন ধরে বহু কষ্টে অর্জিত এ বাড়ির মান সম্মান মঙ্গল ও মঙ্গলের চাবিকাঠি সামান্য একটা মেয়ের জন্য। আপনি ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক বলেছেন। জন্ম জন্মান্তরের পুণ্য ফলে আপনি আমাকে এ বাড়ির বধূ করে নিয়ে এসেছেন, তাই আমার জন্য এই সংসারের কোনো অমঙ্গল হোক এ আমি চাই না বাবা, এ আমি চাই না। রাত্রি কি বলছো তুমি? ঠিকই বলছি গো, ঠিকই বলছি। গুরুদেবের ভবিষ্যৎবাণীকে শিরোধার্য করে আমি আমি সংসার ছেড়ে বহু দূরে চলে যাব। আমি জানবো তুমি আমার স্বামী, আর তাই তো যেখানেই থাকি সেখান থেকে আমি গায়ে মনোভাবকে ঈশ্বরকে ডেকে ডেকে বলবো তিনি যেন তোমাকে সুখী করে, সুখী করে, সুখী করে। দাঁড়াও, তোমার দেওয়া শাখা সিঁদুর মাথায় নিয়ে আমি আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। দাঁড়াও রাত্রি। রাত্রির তপস্যায় তার সূর্যাকাশে যে সূর্য উদিত হয়েছে তা এত সহজে আমি অস্তমিত হতে দেব না। আরে তুমিও শুনে রাখো সূর্য, এই বাড়ি ভর্তি নিমন্ত্রিত অতিথিদের মাঝে অশনি সংকেতের কথা তুলে আমি স্ক্যান্ডেল সৃষ্টি করতে চাই না। তোমার এই জ্ঞান আরে বিষকন্যার কারণে এই সংসারে যদি কোনো অমঙ্গলের কালো ছায়া নেমে আসে সেদিনও আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করব না। ওগো, এ তুমি কি করলে? ভবিতব্যকে মাথা পেতে মেনে নিলাম। না না, এ তুমি ঠিক করলে না। আমার মতো একটা সামান্য মেয়ের জন্য তুমি কে বলে তুমি সামান্য রাত্রি? কে বলে তুমি সামান্য নও? তুমি আমার স্ত্রী। আর এই কাজ আমি করেছি আমি আমার শিক্ষা দীক্ষা আদর্শ মনুষ্যত্বের রক্ষার জন্য। স্বামী। এই দেখো, না না আর কান্না নয়, এবার এবার একটু হাসো। কেমন করে আমি হাসবো? কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? রাত্রি আর কান্না নয়, তাহলে আমার বুকে সেই নিশ্চিন্ত আশ্রয়ে তোমার বুকে এরকম বেদনার অশ্রু কেন? আমার বুকে মাথা রেখে তুমি তো বড় নিশ্চিন্তে বলতে পারো তোমার আমার জীবন বিনা এক তারিখে বাধা, তোমার আমার জীবন বিনা এক তারিখে বাধা। তুমি আমার কৃষ্ণ আমি তোমার রাধা, তোমার আমার জীবন বিনা এক তারিখে বাধা। তুমি আমার কৃষ্ণ তোমার রাধা, আমি তোমার রাধা, আমি তোমার রাধা, রাধা।
দক্ষিণাং দিব্যাঙ্গমণ্ডমালবিভূষিতং সত্যচ্ছিন্নশ্রীঅক্ষর্গ মমোত্তকম্বুজং অভয়ং নমঃ বৈষ্ণব দক্ষিণার্ধকং গরিকা। মাগো এই অধম কিঙ্করে মনোবাসনা পূর্ণ কর্মা পূর্ণ ফল আর রইল না যায় আমি রক্তে ভরিয়ে দেব ওর সামনে এক এক করে বলি দেব আমার স্বাধীনতা নিরামকারী শয়তানকে। তার বিনিময়ে তুই শুধু আমার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া স্বাধীনতা ফিরিয়ে দে। জয় জয় জগদম্বে। আমার কল্যাণের সুরে মায়ের পূজার শেষ অর্থ মায়ের পূজা শেষ এখনো যাও তাড়াতাড়ি যাবে ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসো। কিন্তু গুরুদেব একটাই নিল শিক্ষা বলো তাড়াতাড়ি কাজ না করে আমার ভুবনময়ী মায়ের পূজার বড় বিঘ্ন ঘটাতে চাই না। আমার অভিনয় নিবেদন পিতা পিতার অপরাধে তার সহজ সরল নিষ্পাপ পুত্রকে কেন আপনি আছে এই কেন উত্তর যদি তোমার অন্তরটাকে ঘুরে ঘুরে ঠান্ডা করে দিত শরীর থেকে প্রেম মায়া মমতা কেড়ে নিত তাহলে তুমি এ কথা বলতে পারতে না। তুমি আমার আদেশ প্রতিপালন করো। জয় জয় জগদম্বে। আপনার যুগল চরণে ক্ষমা প্রার্থনা করে আপনার মনস্কামনা পূরণের সাহায্য করতে। আমি কোথায়? আমি তো অফিস যাচ্ছিলাম, তাহলে এই জনমানব শূন্য গভীর জঙ্গলে আমি এলাম কি করে? কে কে আমায় এখানে নিয়ে এলো? আমার এই নিষ্কলঙ্ক জীবনে এই ভয়াবহ দুর্বিষহ বিভীষিকার সৃষ্টিকর্তা কে? কি গুরুদেব আপনি? নিশ্চিত হচ্ছ কেন বৎস? আমার এই লোক তোমাকে অজ্ঞান করে মাঝ পথ থেকে এখানে তুলে এনেছে। কিন্তু কেন? আমার ভবিষ্যৎবাণীকে সত্যে পরিণত করার জন্য। আপনার ভবিষ্যৎবাণী? তোমার স্ত্রীকে আমি বলেছিলাম সে এক বিষাপন্যা, তার ওই বিষাক্ত বিশ্বাসে এই বাড়ির একটা নক্ষত্র করে পড়বে, আর এই 6 নক্ষত্র হলে তুমি। তুমি আমার ধ্বংসযজ্ঞের প্রথম বলি। তারপরে আপনি সত্য প্রকাশ চৌধুরীকে বিনাশ করার জন্য যে যজ্ঞ শুরু করেছি, সেই যজ্ঞে আমি এই প্রধান পুরোহিত। আমাদের অপরাধ নদী মানুষের বেঁচে থাকার স্বাধীনতা নিয়ে ব্যবসা করা। কি বলছেন আপনি? আমার বাবা
হ্যাঁ, অর্থের অহংকারে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না। তাদেরকে দু পায়ে ধরে পিছে নিজে গড়ে তুলেছে বাবার চুম্বি অট্টালিকা। তাহলে বাবার সেই অন্যায়ের প্রতিরোধ করা পথ দেশে আছে করতে না, নাই, নাই। কারণ এদেশের অর্থবান মানুষেরাও দেশের স্বাধীনতাকে পায়ের নিচে করে রেখেছে। অধর্ম আর অন্যায়ের তার স্পর্শ করতে পারবে না এই সাধারণ মানুষ। কিন্তু তার জন্য আমি সাজা পাবো কেন? যেমন রাজার পাপে রাজ্য নষ্ট হয়, তেমনি কর্তার পাপে নষ্ট হয় এই সংসার। তেমনি তুমি তোমার বাবার পাপের পাপানলে দিতে হবে জীবন আহুতি। হ্যালো, স্বেচ্ছায় যুবক আসতে মস্তক দেবে নাকি জোর পূর্বক বল প্রয়োগ করতে হবে? করলেও তোমাদের সেই হীন চক্রান্ত করতে সফল হবে না শয়তান, কোনোদিন সফল হবে না। হবে কি না হবে তার প্রমাণ তুমি তোমার জীবন দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করো। দেখো, স্বাধীনতা মহিলাম কিসের স্বাধীনতা? কার স্বাধীনতা? হাজার হাজার তরতাজা যুবকের ত্যাগ তিতিক্ষা আর আত্মবলিদানের বিনিময়ে স্বাধীন হয়েছে এই মহান দেশ ভারতবর্ষ। কিন্তু সেই স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষ কতটুকু পেয়েছে? মুষ্টিমেয় স্বার্থান্বেষী ধনী আর কুচক্রী নেতা মন্ত্রীদের বিলাসবস্তু হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের এই স্বাধীনতা। তবুও তো আজ 15ই আগস্ট স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে স্বাধীনতা দিবস পালন করা আমাদের কর্তব্য। কর্তব্য নয় লোক, কর্তব্য নয়, বলো ফ্যাশন। দেশের স্বাধীনতা দিবস পালন করাটা আজ সকলের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ভাস্করদা, এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। কিসের স্বাধীনতা পেয়েছো তুমি? এই গ্রামের মুখে দাঁড়িয়ে বলতে পারবে সর্বদা সত্য কথা? পারবে অন্যায়ের প্রতিবাদ করতে? পারবে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে? না, তা হয়তো পারবে না। কেন পারবে না লোক, কেন পারবে না? তুমি তো স্বাধীন দেশের নাগরিক। বাক স্বাধীনতা তোমার সংবিধান স্বীকৃত, তাহলে সব কিছু জেনে শুরু কেন তুমি নীরব থাকবে? আমাদের প্রতিবাদের ভাষার চেয়ে ওদের দুর্নীতির কালো হত্যা অনেক বেশি লম্বা বলে। ও, তাহলে তুমি মেনে নিচ্ছ যে প্রকৃত অর্থে তুমি স্বাধীন নও? শুধু আমি নয় ভাস্করদা, আমরা সবাই মানতে বাধ্য যে আমরা এক শ্রেণীর মানুষের হাতের খেলার পুতুল। আর সেজন্যই তুমি সসম্মানে এমএ পাস করে ন্যূনতম রোজগারে একটা চাকরি আজ পর্যন্ত জোগাড় করতে পারো। ভাস্করদা, আর আমি সাংবাদিক হয়ে এক শ্রেণীর মানুষের অপরাধের ছবি তুললেই আমার ক্যামেরা ভেঙে দেওয়া হবে। তাদের দুর্নীতির কথা লিখলেই তাহলে কালো হাতে খাওয়া নেমে আসবে আমার সংসারে। নীরব হয়ে যাবে প্রতিবাদের ভাষা, আর মিথ্যা হয়ে যাবে সেই চিরন্তন বাণী সত্যমেব জয়তে। সত্যের পূজারী চন্দ্রকান্ত চৌধুরী আর কতকাল সত্যের মুখোশ করে মিথ্যা অভিনয় করে যাবে বলতে পারো? এই যতদিন না পর্যন্ত এই সাম্য সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়, কতদিন যে পরিবর্তন হবে সেটা আশা তুমি করো? হ্যাঁ, নিশ্চয় করি। কারণ মিথ্যার কুয়াশা কখনোই চিরস্থায়ী হতে পারে না। অচিরেই তার বুক তীরে সত্যের দীপ্ত সূর্য উদিত হবে। কিন্তু চন্দ্র, সেই শুভ দিন আনার দায়িত্ব আমরা যাদের হাতে অর্পণ করেছি, সেই নেতা মন্ত্রী, তারাই তো আজ দুর্নীতির পাকে আকণ্ঠভাবে ডুবে আছে। কিন্তু এদেশের সুশিক্ষিত যুব সমাজ আজ আমার মতো ভাব অন্যতম আর বেকারত্বের জ্বালায় ব্যস্ত এক একটি জীবস্ব, যাদের দিয়ে কোনো ভালো কাজ হবে না। এ
বিচ্ছে গেলেই শিক্ষিত যুব সমাজের ঘুমন্ত বিবেক ক্ষিপ্ত আহত সিংহের মতো গর্জন করে উঠবে। কিন্তু এই যুগে রাধা রাখবি না। তার মানে লোক দেখানো আন্দোলন মিটিং মিছিল করিয়ে ভুয়ো প্রতিশ্রুতি ট্যাবলেট খাইয়ে তোমার ওই বিবেকবান শিক্ষিত যুব সমাজে মেরুদণ্ড ভেঙে দিয়ে তাদের হাতে চুরি পড়ে দিয়েছে এ সমাজের কিছু ভগবান রূপী জননেতা। তাই ওই তথাকথিত যুব সমাজ সত্য আর ন্যায়ের প্রতীক হয়ে কোনোদিনই জেগে উঠবে না। আর জেগে উঠেই বা লাভ কি? দেশের বিভিন্ন প্রান্তে দুর্নীতি পেতে জেগে ওঠার ফল তোমরা চোখের সামনেই তো দেখতে পাচ্ছ। দিদি এটা তো মিথ্যা নয় ভাস্করদা, চিরদিন কাহারও সমান নাহি যায়। কিন্তু কিন্তু সেই দিন বদলের খেলা খেলতে গিয়ে হিরোসীমা নাগাসাকি শহরে যে অবস্থা হয়েছিল এদেশের শিক্ষিত যুব সমাজের ঠিক একই অবস্থা হবে। তাই নিরুত্তর বাঙালি যুব সমাজের অন্তরটা ঘরের কোণে বসে ডুকুরে ডুকুরে কাঁদবে, কিন্তু মিশুবিয়াগিরির গলন্ত লাভা হয়ে শয়তানদের মুখে ছড়িয়ে পড়তে পারবে না। তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না, কারণ আমি বিশ্বাস করি এই সত্যের সূর্যকে কখনোই মিথ্যার কালো মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না, আর যাবে না। আর বছরের পর বছর সাধারণ মানুষের বেঁচে থাকার স্বাধীনতাকে নিলামবাজার বিক্রি করে তাদের জীবন লাশ করে রেখেছে কিভাবে? সেটা করেছি এই সমাজের একদল মানুষরূপী জানোয়ার। তাদের উপর রাগ করে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে আমরা অবজ্ঞা করতে পারি না। তুমি ঠিকই বলেছো কাকলি, তুমি ঠিকই বলেছো। আসুন আসুন ভাস্করদা, আমরা সকলে মিলে এই জাতীয় পতাকা উত্তোলন করি। নেতাজির ছবি আর পতাকাটা ছাড়িয়ে দে। সে কথা আর বলতে হবে না। আসুন আসুন ভাস্করদা, এবার আপনি। আবার আমি কেন? এই তোমাদের মধ্যে যে কেউ ভাস্করদা, ভাস্করদা, আপনার মতো একজন নির্ভীক সাংবাদিকের হাতে পতাকা উত্তোলন দেখবে বলে এত গ্রামবাসী এখানে জড়ো হয়েছে। বেশ, তবে তাই হোক। কাকলি, তুমি গান শুরু করো। বলো 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 সবে শত বিনা বেনুরাবে ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসীন রবে। বলো 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 সবে শত বিনা বেনুরাবে ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসীন রবে। ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে। নবদিন মরি উদিবে গগনে পুরাতন ঘুরাবে। বলো 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 সবে রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসীন রবে। বলো 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 সবে বলো 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 সবে বলো 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 সবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। আর শোনো, আমি একটা জরুরি কাজে কলকাতায় চললাম। এই মিষ্টিগুলো তোমরা সকলের মধ্যে বিলি করে দাও। কাকলি, তুই বাড়ি যাও। হ্যাঁ, আরেকটা কথা। চন্দ্র, তুমি আমার সঙ্গে এসো। এই মিষ্টিগুলো সকলকে বিতরণ করে আমরা একটা জরুরি আলোচনায় বসবো। হ্যাঁ, আরেকটা কথা। এই পতাকা উত্তোলন করে 15 আগস্ট পালন করলে আমরা আমাদের
আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতাকে ফিরে পাবো না, কিন্তু হতাশ না হয়ে হাতে হাত রেখে লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে, কারণ দেরিতে হলেও সত্যের সূর্য একদিন উদিত হবেই হবে। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? দাদা ডেকে গেল, শুনতে পাওনি? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। ভাবছি আমরা তো সেই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আর সেই স্বাধীনতাই যদি তোমায় একটু ধরিয়ে ধরি তাহলে কি কোনো অন্যায় হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুরুতর অন্যায় হবে। কারণ ভালোবেসে মেয়েদেরকে ধরার স্বাধীনতা একমাত্র পুরুষের আছে, কোনো কাপুরুষের নেই। আর সেই কাপুরুষটাই যদি তোমার একদিন স্বামী হয়ে যায়, হলেও এই সাদা শীতের বউকে জড়িয়ে ধরার কোনো অধিকার তোমার নেই। কি বলতে চাও? বুঝে আর কাজ নেই। সারা দুনিয়া লালে লাল হয়ে যাচ্ছে, আর আমার এইটুকু সাদা শীতে যে লাল করার সাহস পায় না, সে হবে আমার স্বামী, পতি দেবতা। বেশ, এই যোগ্যতায় আমি যেদিন অর্জন করব সেদিনেই তোমার পাশে আসবো। তার আগে তুমি তোমার মতোই থাকো। এখন আমি চললাম। আমি আমার মতো থাকবো? তোমার বুকে মাথা রেখে তোমাকে লতার মতো জড়িয়ে ধরে বলবো, তোমার চোখের ভাষাতে আমারই নাম লেখা, জানো কি ও তোমার চোখের ভাষাতে আমারই নাম লেখা, জানো কি তোমার ভালো বাসায় আমি সবকিছু পেয়েছি, আমি যাচ্ছি তোমার চোখের ভাষাতে আমার নাম লেখা, জানো কি তোমার সুখের জন্য আমি নিজেকে হারাতে রাজি, একটু হাসি আসে তোমার মরণে রাখবো বাজি, তোমার সুখের জন্য আমি নিজেকে হারাতে রাজি, একটু হাসি আনতে তোমার মরণকে রাখবো বাজি, ওই আমার চোখে কাজল তোমার নাম লেখা, জানো কি চোখের ভাষাতে আমারই নাম লেখা, তোমারই নাম লেখা, জানো আমি অবাক হয়ে যাই, তোমাকে দেখে মনে হয় তুমি মাটির পৃথিবীর মানবী নও, ঈশ্বরের তৈরি দেবী প্রতিমা। তোমার বউটির থেকে সুন্দরী নয়? কাকলি, আকাশের সূর্যের সাথে যেমন কোনো নক্ষত্রের তুলনা করা যায় না, ঠিক তেমনি আমার বৌদিও এই সংসারে আকাশে একমেব দ্বিতীয়। তাই সুতরাং আমার বৌদির সাথে কারো তুলনা না করাই ভালো। আমি পারবো তো সেই মহাপ্রিয় দিদির ছোট বোন হয়ে উঠতে? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। আর সেই বিশ্বাসেই তো তোমাকে আমি ভালোবেসেছি। তোমার সেই বিশ্বাসের মর্যাদা রাখতে আমি আমার জীবন দিতেও পারি। তোমার আন্তরিকতা আর আমার পবিত্র ভালোবাসা এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে গিয়ে আমাদের সমাজ সংসারে আমাদের আদায় করে নেবে স্বামী স্ত্রীর স্বীকৃতি। আজ জড়িয়ে ধরতে না দিলেও সেদিন কিন্তু পাবে না নিষ্কৃতি, কারণ সেদিন এই পাবো আমার ভালোবাসার পূর্ণ স্বাধীনতা, পূর্ণ
স্বাধীনতা তোমাকে সেই স্বাধীনতা দেওয়ার জন্য আমার হৃদয়ের দরজা সব সময় খোলা আছে। তুমি এসো, আমাকে আপন করে নাও। তোমার ভালোবাসার বন্ধনে আমার ভরিয়ে দাও আমার জীবন যৌবন। সত্যি এই ভুবন সর্বাঙ্গ দিয়ে যেন মধু ধরে পড়ছে। যদি মুখটা বন্ধ না করো না, তাহলে এক চড় মেরে তোমার এই হাতগুলো হাতে জ্বালা দিয়ে দেবো। তোমার এই নরম হাতের জোড়ে তা হয়তো সম্ভব হবে না সুন্দরী। আর কে বলো কোন বাগানের মৌচাক আজ পর্যন্ত আমার সর্বদাই বয়ে গেছে। আমি সেই বাগানে থাকি যে বাগানে তোর মতো ছাগল লোকে একটা পাতাও খেতে পারে না। কিন্তু এই মুহূর্তে সেই বাগান থেকে বেরিয়ে আসা মৌচাকটার সবটুকু মধু আমি কণ্ঠে পান করলো। বাধা দিতে কেউ আসবে না। আর যদি মনে করিস তাহলে জানবো তুই মূর্খের স্বর্গে বাস করছিস। মূর্খের স্বর্গ হলো সেটা স্বর্গ। সেখান থেকে হাত বাড়িয়ে সারি মেরে সারি মেরে গায়ে হাতে দাও, আপনি না তাহলে তার ছবলে এবারে ভীষণ নীল হয়ে যাবে। তার আগে তোমার সবটুকু মধু পান করে আমি তৃপ্তির হাসি হাসবো। কান্না হয়ে ঝরে পড়বে তখন দেখি এই স্বাধীন ভারতবর্ষের নারীর মধ্যে বিরাজ করছে রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা আর তৃতীয়টার পরাক্রমের রূপ। সেই রূপসাগরে ডুব দিয়ে আমি প্রমাণ করে দেব আমার উপরটা যতটাই সুন্দর ভিতর ততটাই রক্তাক্ত লাল। দুয়ে মিলে আমি সুন্দর লাল। তাহলে তুই সেই জন, তার উপরটা মানুষের মতো হলেও ভিতরটা হিংস্র জানোয়ার। সুন্দরী এই জানুয়ারি থাবা বসবে এবার তোমার বুকে। মনে রাখিস আমার চাওয়া পাওয়ার মধ্যে কোনো ফরক নেই। তাই তোমাকে আমার চাই। তাহলে তুমি পালিয়ে যা। যৌবনের আগুনে জ্বালিয়ে দিয়ে আমি জ্বলে মরবো, তো পালিয়ে গিয়ে বাঁচবো না। এই জানোয়ারের ধোয়া থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না সুন্দরী। তোমার এই নরম হাতের চলে চরম মূল্য যে তোমাকে দিতেই হবে। আমি সুন্দর লাল, আমার উপরটা যতটাই সুন্দর ভিতর ততটাই রক্তাক্ত লাল। আর এই দুয়ে মিলে আমি সুন্দর লাল। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তুই জানোয়ার জানোয়ার নহি আমি। বেসামর জানোয়ার শিকার। আমার শিকারের দিকে হাত বাড়ালে তোর হাত দুটোই আমি কেটে দেবো। কোনো লাভ হবে না। তার চেয়ে আমার পা দুটো কেটে তোমার শরীরের মধ্যে লাগিয়ে দাও। চার পেয়ে বেশ মানাবে হলো। আর আমিও চেষ্টা করে দেখি তোমাকে স্বাধীন ভারতবর্ষের জাতীয় পশুর আখ্যাটা দেওয়া যায় কি না। বাহ বাহ বাহ, তুমি তো বেশ সুন্দর কথা বলতে পারো ভাইয়া। তা কোথা থেকে আসা হচ্ছে আর যাওয়াই বা হবে কোথায়? মানুষের নাম ধাম ঠিকানা না নেই, কারণ আমি যাযাবো। আমাকে আপন করেছে তাই আমি যাযাবো। আরে যা যাওয়ার যখন তখন তো তোমার কোনো ঠিকানাই নেই। আছে এখানে যখন এসে পড়েছি আপাতত ঠিকানা এই গ্রামেরই এক কোনো কোণে। যে কোণেই থাকো যেন কোন কোণে এসে যাই
চুরি করে দেখো না, হাজার হোক তুমি একজন সর্বশক্তিমান পুরুষ। I mean, আমার লোকেদের যেন তোমাকে চিনতে যেন ভুল না হয়। কারণ তুমি এই গ্রামে নতুন এসেছো, উপযুক্ত আপ্যায়নের ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আমি ছাত্রদের জন্য অপেক্ষা করবো। যাও তাদেরকে পাঠিয়ে দাও। পাশে সুন্দরী মেয়ে পেয়ে মনে জোর পেলে বুঝি, কিন্তু সাবধান, ওটার দিকে নজর বাড়াবে না। ও জিনিসটা আমার, আমারই থাকবে। এই! মুখ সামনে কথা বল। বোন থাকবে বোনের জায়গায়, আর তুই থাকবি আমার বুকের মধ্যে। মনে রাখিস, সেই বিষাক্ত অজগরের লড়াই তুই জড়িয়ে পড়েছিস, তা থেকে এই খুদে জানোয়ারটা তোকে রক্ষা করতে পারবে না। আমার উপরটা যতটাই সুন্দর, ভেতরটা যতটাই রক্তাক্ত লাল, আরে তুই মিলে আমি সুন্দর লাল। সুন্দর লাল, সুন্দর লাল। আপনি এখানে চলে যান বাবু, তা না হলে ওই শয়তানটা আমাকে মেরে ফেলতে পারে। বেশ, আমি না হয় পালিয়ে বাঁচলাম, কিন্তু তুমি তোমার পরিণতির কথা একবার ভেবে দেখেছো? আমাদের কথা বাদ দিন, আমরা গরিব চাষি বাড়ির মেয়েরা। চিরকাল কি ওদের হাতের খেলার পুতুল হয়ে থাকবে? এই এক অবিশ্বাস আপনি দাঁড়িয়ে আলোক আলোক শিক্ষার আলোক বক্তৃতার মাঝে দাঁড়িয়ে একবারও কি চিৎকার করে বলবে না? জগতেরই যত বড় বড় অভিযান মাতা ভগিনী ও বধূদের আত্ম থেকে হয়ে আসে ভাইয়ান। বাবু আপনি বাবু নয়, বাবু নয়, বলো তুমি, বলো দাদা। বর্তমান এই সমাজে বিকৃত মনস্ক পাতানো দাদা নয়, আমি তো সত্যিকারের দাদা। তাহলে বলো দাদা, তোমার আসল ঠিকানা কি? এখানে তুমি কোথায় এসেছো? এতদিন আমার তুমি তুমি আজ থেকেই আমার স্থায়ী ঠিকানা হলো এই গ্রাম। আজ তুমি থাকবে কোথায়? আরে আমার কথা বাদ দিয়ে তুই এখন বাড়ি যা। হ্যাঁ যাবো, তবে তোমাকে রাস্তার মাঝে এভাবে একা ফেলে নয়। এসো এসো আমার সঙ্গে। কিন্তু আমার চলতে যদি তোদের কোনো বিপদ হয়, সেই বিপদ আমি হাসি মুখে বরণ করে নেব। তবু তোমাকে এভাবে একা ফেলে, তাছাড়া তুমি থাকলে আমাদেরকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না দাদা। তাই নাকি? আমার প্রতি এতখানি বিশ্বাস তোর? বেশ, তবে আমিও দেখবো এই গ্রাম নামক জঙ্গলে বসবাস করে দ্বিবদ্ধরে মানুষের সঙ্গে লড়াই করে মানুষের বাঁচার স্বাধীনতা আমি ফিরিয়ে আনতে পারি কি না। কিন্তু দাদা, একটা কথা তুমি কিন্তু এখন আমার কাছে গোপন রাখলে। তা কি কথা? তোমার প্রকৃত পরিচয় কি? তুমি কে? আমি দানব মানব দেবতার ভাই, বিশ্বের আমি চিরদুর্জয়, জগৎ ঈশ্বর ঈশ্বর, আমি তো সত্যম সত্য, আমি কাঠিয়া কাঠিয়া মাতিয়া ফিরি সর্ব পাতাল দত্ত। স্বর্গ মর্ত পাতাল কার এত বড় দুঃসাহস যে আমার ছেলের মুন্ড কেটে জলে ভাসিয়ে দেয়? না, এর উপযুক্ত বিহিত আমায় করতেই হবে। হ্যালো, আমি এসপি চৌধুরী বলছি। শুনুন, আমার ছেলের হত্যাকারী, সেটা ডোন্ট ট্রাই টু মেক এ ফল। শুনুন,
24 ঘন্টার মধ্যে আমার ছেলের হত্যাকারীকে ধরতে না পারলে এই সুন্দরবনের দুর্গম অঞ্চলে আমি আপনাকে বদলি করে দেব। কথাটা মনে রাখবে। ক্ষমতার অহংকার না দেখে যদি পারো তাহলে কিছু করে দেখাও। সাধনা, ছেলেটা খুন হওয়ার পর 6 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত খুনের কোনো কিনে আলো না, আর উনি ঘরে বসে বসে রাজারুজি মারছে। সাধনা, তুমি বুঝতে পারছো না, আমি হাজার হাজার শত্রু সৃষ্টি করেছো, আর সেই শত্রুরাই আমার সূর্যের জীবন কেড়ে নিয়েছে। ও তোমার ভুল ধারণা সাধনা। জন্ম মৃত্যু গিয়ে এই 3 বিধাতা নিয়ে, নইলে বলা নেই কোয়া নেই, ওইরকম একটা কুলক্ষণা মেয়েকে সূর্য বিয়ে করে এবার তিনি আসবে। তার মানে তুমি গুরুদেবের কথা থেকে বড় করে নাকি প্রমাণ করতে চাইছো যে তোমার কাছে কোনো অন্যায় বা পাপ নেই? সাধনা, অর্থ সম্পদেই হলো এই সময় সংসারের মধ্যমণি, সকল ক্ষমতার উৎস, যার বলে আইন, প্রশাসন, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী সবাই আমার হাতের মুঠোয়। আমি এই তাদের ভাগ্য নির্ধারক। পরের ভাগ্য নির্ধারণ করতে গিয়ে নিজের সঞ্চয় ভান্ডার যে শূন্য হয়ে যাচ্ছে সে খেয়ালটা করেছো? আর মানে আমার পাপের খেসারত দিতে আর সূর্য গেছে, আর চন্দ্র যাবে, তারপর কি করবে? ওই অর্থ সম্পদ নিয়ে মনে রেখো, পুত্র কন্যাবিহীন এই সংসার শ্মশানের সমান। সে কথা আমার অজানা নয় সাধনা, কিন্তু এই সংসারে অমঙ্গলের বিভীষিকা আমার পাপের জন্য নয়, তোমার ওই কুলক্ষণা বৌমার জন্য। ও কথা দিদিকে অনেকবার বুঝিয়ে বলেছি জামাইবাবু, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ দিদি তো তার বৌমার অন্ধ ভক্ত। আমাদের কথার মধ্যে তুই আবার ফ্রম নিতে এলি কেন? তাতে কি হয়েছে রে দিদি, আমি তো আর এ বাড়ির বাইরের লোক নই। বাইরের লোক না হলেও ভিতরের লোক নও, তাই তোমার মধ্যে ওজন বুঝে কথা বলা উচিত। তুমি মিথ্যায় ওকে অসম্মান করছো সাধনা। হাজার হোক, ও তো তোমার এই ভাই। আমার ভাইয়ের থেকেও তোমার সংসারটা আগে, তাই এই সংসারের মঙ্গল অমঙ্গলের চিন্তা আমিও করি রে দিদি, আমিও করি। তাই সূর্যটা অকালে চলে যাওয়ার পর ওই একরতি বন্ধু বান্ধব নিয়ে মঠে বাগানে বাড়িতে পড়েছিলিস, তাই তো? মনের দুঃখে রে দিদি, মনের দুঃখে ওই একরতি মেয়েটার এবার কি যে হবে সে চিন্তাটা তো না করলেও চলবে। মনে রাখিস, এখনো আমি সংসারে বেঁচে আছি। না সাধনা, না, এই চিন্তাটা আমাদের সকলেরই করা উচিত, কারণ এই বয়সের মেয়ে। ঠিক বলেছেন জামাইবাবু। আরে সূর্য যখন মারাই গেছে তখন ওই ডেঞ্জারাস বয়সের মেয়েটাকে এ বাড়িতে না রাখায়, কারণ বলা তো যায় না, ধরো না কোনো একটা বিপদ কিংবা কেলেঙ্কারি। সুন্দর! আমি তোকে অনেক আগে নিষেধ করেছি আমাদের বাড়ির অন্দরমহলের সম্পর্কে তুই কোনো কথা বলবি না। কিন্তু ওর কথাগুলো তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অসৎ লোকের মুখে সত্যতা শুনতে যতই সুন্দর লাগুক না কেন, তা মেনে চলা উচিত নয়, কারণ তাতে সংসারে মঙ্গলের থেকে অমঙ্গলের বেশি হয়। দিদি! তার মানে তুমি আমাকে একেবারে খারাপ না ভাবলেও খুব যে একটা ভালো ভাবি তা নয়, তাই তোর কথা তোমার কাছে মিথ্যার বেসাদি বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে ওর কথাগুলো বেদ বাক্য বলে মেনে নিলাম। তাই তাই কি করতে চাইছো তুমি বলো তো? ওই কুলক্ষণা অলক্ষী মেয়েটাকে এই বাড়ি থেকে বের ভুলেও কখনো এ কথা তোমরা মুখ দিয়ে উচ্চারণ করো না গো। আমার তোমাদের বিচারে সেটাই হয়। আমার ছেলেটাকে ঘরে লক্ষ্মী করে এনেছে, মা হয়ে আমি তো তাকে তাড়িয়ে দিতে পারি না গো, পারি না। জয় জয় জগদম্বে। তাদের সংসার মহাকাশে অমঙ্গলের মেঘ আরো ঘনীভূত হয়ে আসবে।
যাতে সংসার আকাশে উঠবে অশান্তির ঝড়। এই ঘরের পলাই তাণ্ডবে এই সংসার বৃক্ষ থেকে একটা একটা করে খসে পড়বে শাখা প্রশাখা। না না গুরুদেব, এত বড় ভয়ঙ্কর কথা আপনি উচ্চারণ করবেন না। এই বুকের রক্ত দিয়ে গড়া আমার এই সুখের সংসার লক্ষ্যের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে সেই আগুনকে জল দিয়ে মিলিয়ে দাও। কিন্তু কিন্তু কিভাবে গুরুদেব? সারে বলে কৌশলে আইনের চোখে তুলো দিয়ে ওই বিশর কন্যাকে বাড়ি থেকে বের করে দাও। কেন হতে পারে না? একজনের জন্য সমষ্টি মতবে কেন? কেন একজনের বিষাক্ত নিঃশ্বাসে পুরো ছাই হয়ে যাবে সুখের সংসার? কিন্তু ওর জন্য যে এসব হচ্ছে তার প্রমাণ কি গুরুদেব? এখনো রহস্য। জয় জয় জগদম্বে। আমি প্রথম দিনে যা বলেছি যা বর্ণে বর্ণে মিলে গেছে। একটা শাখা বসে পড়েছে, এরপর চন্দ্রাকান্তের পালা। আপনি আপনি আর একটা বিহিত করুন গুরুদেব। আপনি এই সংসারে কোনো অমঙ্গল হতে আমি যাব না। তাই কঠিন কঠোর বিধান দিয়েছিলাম, কিন্তু কেউ যদি নিজের ভালো বুঝে না বুঝতে চায়। আপনারা ছাড়া আমার যে আর কেউ নেই বাবা, তাই আপনাদের ছেড়ে এই সংসার ছেড়ে আমি কোথায় যাব আপনি বলে দিন বাবা, আপনি বলে দিন। সেটা আমাদের জানার দরকার নেই। এই তোমার মতো কুলক্ষণা মেয়ের জন্য বাবা বাবু, আমি যদি এবাড়ির মেয়ে হতাম তাহলে পারতেন আমাকে অলক্ষী কুলক্ষণা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলুন না। মাগু, আপনি তো একদিন আমার সমস্ত কালিমা মুছে দিয়ে আমাকে মেয়ে বলে আপনি বুকে টেনে নিয়েছিলেন। এবার আপনি বলুন না মা, আমি কি সত্যি অলক্ষী কুলক্ষণা মেয়ে বলে? না, এই সারা পৃথিবীর মানুষ তোকে অলক্ষণা কুলক্ষণা বললে, আমার কাছে তুই লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে মা, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। বাবা, তুমি শুনছো? আমার এই অভাগিনী বৌমা যেতে দাও সাধনা, যার এ বাড়িতে ঠাঁই হবে না তাকে অনর্থ। বাবা, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, আমি বউ হিসাবে নয় এবারে জি হিসাবে আমাকে এ বাড়িতে একটুখানি ঠাঁই দিন বাবা। বিমুখ করবেন না বাবা, তাড়িয়ে দেবেন না। আমি বিনা মাইনের জীব হয়ে এক মুঠো ভাতের জন্য এই সংসারের সব কাজ করে যাব বাবা। বিনিময়ে কোনোদিন আপনাদের কাছে আমি এবারের বউ হিসাবে নিজেকে দাবি করব না। দয়া করে আপনি আপনার চরণে একটু ঠাঁই দিন। সুন্দরলাল, দাঁড়িয়ে দেখছো কে? এই মেয়েটাকে বাড়ির বাইরে রেখে আসো। আজ আমার মনস্কামনা পূর্ণ। আজ এই ওকে আমি তুলে নিয়ে গিয়ে কলকাতার ওই মেনকা লাইন হোটেলের ফুলদানিতে সাজিয়ে দেব। চলে এসো সুন্দরী। আরে সুন্দর লাল, আমার উপরটা যতটাই সুন্দর, ভেতরটা যতটাই রক্তাক্ত লাল, আর এই দুইয়ে মিলে আমি সুন্দর লাল। এ কি করছেন আপনি? না মানে জানিস তো মাননীয় দর্শক মণ্ডলী, নিজ নিজ অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা আমাদের সকলের আছে, কিন্তু একদল স্বার্থান্বেষী মানুষ যখন আমাদের সেই স্বাধীনতাকে নিলাম করে কেড়ে নেয় আমাদের বাঁচার অধিকার, তখন কি আপনাদের শিক্ষিত বিবেক
তারস্বরে চিৎকার করে প্রতিবাদ করবে না, তাহলে তাহলে কিসের জন্য আপনাদের এই শিক্ষা, আপনাদের এই শিক্ষা? চন্দ্রকান্ত বাবা, যে চৌধুরী ভিলার মঙ্গলের জন্য আজ আপনি আমার বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, সেই চৌধুরী বিলার এত বড় সম্মান আপনি করলেন কি করে? তার মানে তুমি কি বলতে চাইছো? আমি আর কি বলবো, আপনি জিজ্ঞাসা করে দেখুন এই সভ্য সমাজের মানুষকে, যে বাড়িতেই এক মামা শ্বশুর তার ভাগনা বউয়ের হাত ধরে টানাটানি করে, সেটা বাড়ি না জঙ্গল? আর সেই কাজকে যারা সমর্থন করে তারা মানুষ না জানোয়ার? চন্দ্রকান্ত, তোমার এই জ্ঞানের বাণী আমি শুনতে চাই না। আপনি বুঝতে পারছেন না জামাইবাবু, আমার ভাগনা বাবু তো আর এমনি এমনি কথাগুলো বলছে না, বলতে বাধ্য হচ্ছে। না মানে কি বলতে চাও তুমি? না মানে একে তো বিধবা, তার উপর তার সরাসরি প্রবাহিত হচ্ছে যৌবনের জল তরঙ্গ, আর সেই জল তরঙ্গে যে একবার ডুব দিয়েছে মামা। আমার স্ত্রীর চরিত্র নিয়ে এভাবে কটূক্তি করার অধিকার তোমায় কে দিয়েছে? তুমি কি হলো? সকলে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? সকলে যেন এক একটা মমের মূর্তি। আরে কি হয়েছে বলবে তো? না মানে হঠাৎ তুমি কোথা থেকে এলে? কেন? আমার কলকাতার অফিস থেকে এলাম। কিন্তু অফিস থেকে যে বলো, তুমি নাকি অফিসে যাওনি? কিন্তু আমি তো যথারীতি এক সপ্তাহ অফিস করে আজকে বাড়ি ফিরছি। তাহলে অফিস থেকে ওরা ও কথা বললো কেন? কেউ হয়তো তোর সাথে রসিকতা করেছে। কিন্তু তোমার যে ডেড বডিটা যে আমরা দাহ করে এলাম, আমার ডেড বডি মামা, সেটা প্রকৃত আমার ডেড বডি নাকি তোমার পাকা পথে কার্য সিদ্ধি করার কোন কৌশল? তুই সত্যি সত্যি আমার করছো তো? মা, মা গো, এই পৃথিবীতে সবাই চিনতে ভুল করলেও মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। না রে না, সে তুমিও আজ না বাবা না, না বাবা না, আমার হৃদয় স্পন্দনকে আমার চিন্তা এতটুকু ভুল হয়নি বাবা। ওগো ওগো, আমি কিছু একটা ভুলের শিকার হয়েছে ঠিকই, তাই বলে এই বেশে আমার সামনে দাঁড়িয়ে থাকা তোমার একদম উচিত হয়নি। হ্যাঁ, সূর্য ঠিকই বলেছে বৌমা, এই বেশি তোমাকে দেখতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তাই এসো মা, আমি তোমাকে আজ আমার ঘরের লক্ষ্মী রূপে সাজিয়ে দেবো। আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারছি না আমাদের এই সংসারে এত বড় একটা মিথ্যে ঝড়ের তাণ্ডব হয়ে যাওয়ার কারণ কি? এর পিছনে নিশ্চয়ই কোনো অদৃশ্য হাত কাজ করছে। না সূর্য না, তুমি আমাদের ভুল বুঝছো। আসলে নদী থেকে একটা মুন্ডহীন মাথা পাওয়া গেছিল, আর সেই দেহের সঙ্গে তোমার হুবহু মিল ছিল। বাহ 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 বাহ। আর সেটাকে পুত্র ভেবে দাহ করে দিব্যি কাঁদতে বসে সকলে মিলে। একবারও সত্যি কি সেটা মানে খোঁজার চেষ্টা করলে না? আমরা অনেক চেষ্টা করেছিলাম দাদা, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওই মৃতদেহের চেয়ে আর কোনো সর্বাঙ্গীন সত্য আমরা খুঁজে পাই না, তাই তা যা ঘটে গেছে তা নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আজ সূর্য ফিরে এসেছে, সেই সঙ্গে ফিরে এসেছে আমাদের এই সংসারের শান্তি। তাই এই অতীতকে ভুলে যে যার কাজে মন দাও। সুতরাং এসো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন জামাইবাবু। কিন্তু কোথায় যেন একটা রহস্যের জোর সৃষ্টি আছে। আচ্ছা না, আমায় খুলতেই হবে। তবে আমার রূপটা যতটাই সুন্দর, ভেতরটা যতটাই রক্তাক্ত লাল, আরে দিয়ে দিলে আমি সুন্দর লাল। দাদা, এই 7 দিনের ঘটনাগুলো হাসি কান্নায় ভরা, মিষ্টি স্বপ্নের মতো লাগছে। আর আমি ফিরে এসে তোর সেই স্বপ্নটাকে একেবারে সত্যি করে দিলাম। আর সেই সত্যিকারের স্বপ্নগুলোকে আরো সুন্দর করে তোলার জন্য
তোমার পাশে যে আমার বৌদিকে যে চাই দাদা, আমার বৌদিকে যে চাই। এসো, এসো বৌদি। দাদা 100 টাকা। দাদা বলছিলাম, আরে বলবো? হ্যাঁ হ্যাঁ না মানে বলবো তো? হ্যাঁ বল রে ভাই। আরে বলছিলাম 100 টাকা হবে? টাকা কেন রে, এসব আবার টাকা কি করবি? দীর্ঘ বিরহ রাগ অভিমানের পালা শেষ করে তোমাদের এই যুগল মূর্তিকে আমি ছাড়া যেন আর কেউ দেখতে না পায়, তার জন্য এই দরজায় পাহারা দেবে এই অনুজল ঘর। তার জন্য মজুরি হিসাবে অ্যাডভান্স চাইছিলাম আর কি। ঠাকুরপো, তোমার এই দুষ্টুমির আমি এমন সাজা দেবো, তোমার মতো মাতৃসমা বৌদির হাতে সাজা পেতে আমি উদ্গ্রীব হয়ে রইলাম। সেই সঙ্গে বাকি রইল আমার মেহনতের ন্যায্য পাওনা 100 টাকা দাদা, 100 টাকা বৌদি, 100 টাকা। যন্ত্রটা একই রকম রয়ে গেল। হাতটা সরান। বলুন আপনি কে? কি আপনার সত্যিকারের পরিচয়? কেন? আমি তোমার স্বামী। না, চৌধুরী। আপনি আমার স্বামী নন। তুমি কি বলছো তুমি? কি বলছো তুমি রাত্রি? এ বাড়ির সকলে এবারে সকলের চোখে ফাঁকি দিল, আপনি আমার চোখে ফাঁকি দিতে পারেননি। আপনি পাঠান। তার মানে তার মানে তুমি প্রথম থেকে আমি আপনাকে চিনতে পেরেছিলাম যে আপনি আমার স্বামীর রূপধারী একজন আগন্তুক। না না না, এ তোমার আত্মপ্রবঞ্চনা। হতে পারে, কিন্তু পৃথিবীতে এমন কোনো নারী নেই যে তার স্বামীর সামনে আত্মপ্রবঞ্চনা করি। রাত্রি, এই জগতের নারী জাতি যেদিন তার স্বামীকে চিনতে পারবে না, অনুভব করতে পারবে না স্বামীর পরশ, সেদিন এই পৃথিবীতে সতী বলে আর কেউ থাকবে না। তাহলে তুমি বলতে চাও এই সংসারে টিকে থাকতে হলে এই সংসারে ঠিক থাকতে হলে আমার বাঁচার স্বাধীনতাই সমাজ ব্যবস্থার হাতে নিলাম হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে যে আমার জীবনের স্বামী রূপে বড় প্রয়োজন। কিন্তু আমিও তো একজন নারী, কেমন করে আমার শিক্ষা দীক্ষাকে জলাঞ্জলি দিয়ে আমি আমার স্বামী স্ত্রী মধুর সম্পর্ক ভুলে গিয়ে আমার সর্বস্ব আমি আপনার হাতে নিয়ে দেবো? আপনি বলতে পারেন রাত্রি, ওঠো ওঠো। তোমার এই চোখের জল আমি আমার জীবন দিয়ে মুছে দেবো। তবে কোনো সঠতা বা কোনো প্রবঞ্চনা নয়। আজ থেকে তুমি আর আমি Wow! Oh, it was nice place. দেখি, ওখানে কে বসে আছে? গায়ের রং কালো, মাথায় চুল খুশকুচো। দেখলে মনে হচ্ছে আফ্রিকার কোনো জঙ্গি বসে আছে। আরে শালা মার ছাত্র। আর এদের সঙ্গে খেলা করতে আমাকে এই ময়দানে নামিয়েছে। খেলার মাঠে এদের এক একটাকে ওভার বাউন্ডারি মারবো আর নাচতে নাচতে যাইবো। ও মেয়ে নিকলা, ও মেয়ে নিকলা, ও গডলে, ও রাস্তে पर ओ पसरे करे एक मोड़ा मैं तुझे दिल छोड़ाया मोड़ा मैं तुझे दिल छोड़ाया मेरा ओ कभी रास्ते पर ओ पसरे
রাত্রে সঙ্গী হয়ে যখন আমি ময়দানে নেমেছি, ভাই কাজ উদ্ধার করে আমি কলকাতা ফিরে যাব, হলে ওই জনদের একটা করে মেরে আমি নিজেই শেষ হয়ে যাব। হরে কৃষ্ণ হরে হরে হরে। এই সুন্দরী মেয়েটা বলে কি রে, আরে পাগলি, তুই যদি শেষ হয়ে যা তাহলে এই মহাদেব দাসের কি হবে? এত দুঃখ কিসের গো? শেষ হয়ে যাবে কেন গো? আরে তোমার জন্য আমি তো আছি। কোথা তো নয়, এই যেন মধু। তুমি আমাকে বুড়ো বলো না, জানো আমার বয়স 1-3। আচ্ছা, তাহলে তো এখনো 7 বার তোমাকে বিয়ে করা যাবে। হরে কৃষ্ণ হরে হরে। তোমার মুখে যেন ফুল চন্দন পড়ে। আমি তো ওই আশাতেই আছি, জানো গত মাসে আমার বউটা আমাকে বিধবা করে মরে গেল। 6 মাসের কচি ছেলেটাকে নিয়ে এখন কি যে করি। আরে কোনো চিন্তা নেই, আমি তো আছি। কোথা তো নয় যেন মধু। তাহলে তুমি আমার ছেলের মা হবে তো? আরে হবে মানে হয়ে বসে আছি। এইবার তোমার ওই হরে কৃষ্ণ নামের দীক্ষা নিয়ে তোমার ওই বজ্জাত ছেলেটাকে কোলে নিয়ে আমি বলবো বুদ্ধং শরণং গচ্ছামি। এই বউ, এই বউ, তাহলে তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো না তো? না, না ইয়ার কি নয়, শুনি সত্যি কথাই বলছে। আরে ওলো, আয় 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 আয়। জানিস বাবা, ওই কলকাতার মেয়েটা আমাকে বিয়ে করে আমার ছেলেটাকে মানুষ করবে বলেছে। কি রে, ভালো হবে না? খুব ভালো হবে, খুব ভালো হবে। তার আগে তোমার ভিডিওটা বিক্রি করে টাকা জোগাড় করো, টাকা। টাকা জোগাড় করবো? কেন কেন কেন? কলকাতার রূপসীর পায়ে অঞ্জলি দেবার জন্য। হরে কৃষ্ণ হরে হরে। আরে ওলোকে তুমি বলছি রে। ঠিকই বলছি, কারণ তুমি তার পাগল হওনি যে ওকে নিয়ে গিয়ে তোমার শোকেসে সাজিয়ে রাখতে চাইছো। না না মানে বাবা হলো, তুই আমার ছেলের মতো। আর তোকে বলি কি করে যে ছোট জামা, ছোট প্যান্ট পরা, ওই আদলেংটো মেয়েগুলোকে দেখতে না আমার খুব ভালো লাগে। তাহলে আর দেরি কেন, ওকে তোমার বাড়ি নিয়ে যাও। তুই রাগ করছিস বাবা? জয় নিতাই, জয় নিতাই। তাহলে আমি একাই বাড়ি যাই। আরে 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 চলে যাবে মানে আমাকে বিয়ে করবে না? করতুম করতুম, কিন্তু ওর ভাই বোরা করছে যে, তার চেয়ে বরং তুমি ওকেই। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে হরে। বিমানেরা এসব জায়গা থেকে কেটে পড়ে হাজার হোক, আমার যখন চোখে লেগেছে তখন না যাই, না যাই। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে পুরায়ে যায় মা। সকলে পুরায়ে যায় মা। সকলে পুরায়ে যায় মা। আই এম সো সরি, আপনার মুখের গ্লাস কেড়ে নিয়ে। আরে শালা মারছক্কা। আরে আমি হান্টিং করি গন্ডার আর শান্টিং করি রাজার ভান্ডার। হাত বন্ধ করার জন্য আমি কলকাতা থেকে গ্রামে আসিনি। তাহলে তখন ওর সঙ্গে যা করলেন, আসল নাটকটা করার আগে একটু রিহার্সাল দিচ্ছিলাম, যাতে ওর মতো ছেলেদের আমার এই উন্নয় বেঁধে নিতে একটু অসুবিধা না হয়। ওর সৌভাগ্য আপনার কোনোদিন হবে না। আমি মনিকা, মনিকা,
মনিকা সমাজ সাই ও মাই গড, আপনি এখানে और আপনাকে আমি সারা স্টেশন তল্লাশ করছি। আপনি জন পিটার আছে এই গাঁও पर সুন্দরলাল কি সহচর। তাহলে আপনিও বুঝি ওই ঘাটে নৌকো বাঁধলেন। তাহলে আপনার কাছে আর বেশি কিছু আশা করা যায় না। ওকে, আপনি আপনার লক্ষ্য পথে এগিয়ে যান। আই হোপ ইউ মাস্ট सक्सेस। गुड बाय। ओ माय गॉड, वही लोग का इतना अपमान भोजन किया। না হজম তো করেনি। আরে শালা মার ছক্কা, ওর কথাগুলো আমি একটু চাটনির মতো তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছিলাম। लेकिन वो साला तो बहुत भले भाला लड़का আছে मैडम। না সুন্দরলাল, ওটা গভীর জলের মাছ, অনেক খেলিয়ে খেলিয়ে তবে আমি ডাঙায় তুলতে হবে। আর সেই জন্যই তো তোমার মতো পাকা খেলোয়াড়কে সুদূর কলকাতা থেকে এই বিক্রমপুরের গ্রামে নিয়ে এসেছি। ওস্তাদ কি ওস্তাদ, এই সুন্দর লাল। মানে আই মিন এই কি তোমার বস মিস্টার সুন্দরলাল? Yes, আমার উপরটা যতটাই সুন্দর, ভেতরটা যতটাই রক্তাক্ত লাল। আমি সুন্দর লাল। আরে শালা মার ছক্কা, এবার হাসিটাকে বন্ধ করে বলুন আমার শর্তগুলো। बहुत समय एक्सेप्ट करिया छे और यही 10,000 रुपया एडवांस करिया छे। ওকে, তুমি এই টাকাটা আজই কলকাতা নার্সিং হোমে পাঠিয়ে দেবে। আর মিস্টার সুন্দরলাল, আজ থেকে আমি মানে মানে ওই সব সময় আমার পাশে পাশে থাকবে, আমার একান্ত নিশ্চয় থাকবো, তবে কর্মসঙ্গিনী হিসাবে, শয্যা সঙ্গিনী হিসাবে। একটু আধটু কাদা তো লাগতে এবারে সুন্দর। সেই কাদার মতো সাবান কিন্তু তোমার কাছে নেই মিস্টার সুন্দরলাল। फालतू बात छोड़िए, अपनी मजूरी देवें और काम बुझे लेवें। সুদ সমেত পুরোটা উসুল না হলে ओ माय गॉड, वही बात को हमें मैडम के बोली नहीं बॉस। বলা উচিত ছিল, কারণ সদৃশ্যযুক্ত সৌরভ ফুল এই তৃষ্ণার্ত ভ্রমণ কতক্ষণ উপোস থাকতে পারে বলতে পারো পিলার? আরে শালা মার ছক্কা, তাহলে তুমি তোমার টাকা বুঝে নিয়ে অন্য মেয়ের খোঁজ করো, আমি ফিরে চললাম। দাঁড়াও মনিকা, যাবার আগে একবার ভেবে দেখেছো তোমার ভাই মন্টুর কি হবে? বন্ধু, হ্যাঁ হ্যাঁ মন্টু, তোমার একমাত্র ভাই, সে নার্সিং হোমে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইমিডিয়েট ওই টাকাটা সেখানে পৌঁছাতে না পারলে বলো হরি হরি বল। চলো মনিকা, তোমার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তোমাকে, তাই আমি চাই সব বিবাদ ভুলে এসো এসো আমরা দুজনে। বেশ বলো সুন্দরলাল, আমাকে কি করতে হবে? তোমার প্রথম কাজ, এই কিছুক্ষণ আগে যে ছেলেটার সাথে কথা বলছিলে হ্যাঁ, তাকে তোমার কুকির ফাঁদে বন্দি করে ওদের একমাত্র সম্বল ওই 2 বিঘা জমিটুকু বিক্রি করাতে রাজি করানো। সেখানেই আমি গড়ে তুলবো জনতা ব্যান্ডের সুরা মদের কারখানা। আগে বাড়ো। আমার ছোট ভাগ্নে চন্দ্রকান্তকে মাতাল চরিত্রহীন করে তোলা এবং তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ওই কলকাতা থেকে আগন্তুক কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, ওই রুদ্রকে তোমার কোকিনি ফাঁদে বন্দি করে আমার চলার পথকে একেবারে মসৃণ করে দেওয়া। বলো পারবে? আরে শালা মার ছক্কা,
মনিকা সুন্দরীর কাছে কোনো পারবো না বলে কোনো শব্দ নেই মিস্টার সুন্দরলাল। और बोलते होवे ना मैडम, आपकी बात हमें बुझे लिए थी। 1 घंटा बाद देखबेन आपके लिए हमें बागान बाड़ी को नंदन कानन बनिए दिए। ডোন্ট আরে মিস্টার সুন্দরলাল, আমার যৌবন পাতা জালে বন্দি করে ওদের আমি বুঝিয়ে দেব আর গাইব, জিসকা মুঝে হাইতে যা তেরে লিয়ে তার মানে আপনি ব্রিগিংকে প্রশ্রয় দিচ্ছেন? না নেহা, প্রয়োজন হলে ছেলেটিকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসতাম যদি সুন্দরবাবু সত্যবাবু শালক না হতেন। ঘড়ির ছেলে বলে যা খুশি করে বেড়াবে, আর আপনি আইনের রক্ষক হয়ে তাই বসে বসে দেখবেন। এতে দেখার কি আছে মশাই? ওরা তো স্বাধীন ভারতবর্ষের নাগরিক, তাই একটু স্বাধীনতা যদি না পায়। এটা স্বাধীনতা না স্বেচ্ছাচারিতা? পথে ঘাটে মেয়েদেরকে অসম্মান করে? আহা, মনটাকে একটু উদার করো না। ইয়ং ছেলেরা একটু গায়ে হাত দিলে তাহলে আপনারা কিছু করবেন না, এই তো? করবো না তো বলিনি, করা উচিত হবে না, কারণ ওনারা হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তি। ওদের মতো মহান মানুষের বুদ্ধি আর টাকাতেই তো দেশটা চলছে। দারোগা বাবু, তাছাড়া জলে বাস করে কুমিরের সঙ্গে দাঙ্গা করা কি ঠিক হবে? ও তাই বুঝি সরকারি উঠতে পড়ে প্রশাসনের মাথায় পা দিয়ে ওই সব ধনী স্বার্থপর কুচক্রিতে পায় তেল দিচ্ছে? তুমি আমাকে ইনসাল্ট করছো। না, ও আপনাকে কোনো অসম্মান করেনি, কারণ অপমান তাদেরই করা যায় যাদের মান সম্মান বলে কিছু থাকে। বাজে কথা বাদ দিয়ে এখান থেকে বেরিয়ে না গেলে তোমাকে দুজনকে আমি লকাবে করে দেবো। আরে স্বাধীন দেশের পুলিশ, চমৎকার তোমাদের শান্তি রক্ষা। অপরাধীর কেসাগ্রস্ত স্পর্শ না করে নিরপরাধীকে জেলে ভরার জন্য বুঝি সরকার আপনাদেরকে 1 লাখ টাকা দিয়ে পুষে রেখেছে? আমি তোমাদের দেবো না। ওই কোন বাধ্য হয় সেদিন দিতে হবে দারোগা বাবু, যেদিন এই জনগণ আপনাদের মতো পুলিশ অফিসারগুলোকে রাস্তায় ফেলে পিটাবে। নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে জানতে চাই আমার মেয়ে চরম লালছনাকারী ওই সুন্দর লালের নামে আপনি ডায়েরিটা লিখবেন কিনা। কারণ সুন্দর ওই যে মেয়েটিকে সত্যি সত্যি অসম্মান করেছে, তার কোনো অপরাধ নেই। অপরাধ থাকতো দারোগা বাবু, যদি ওই সুন্দরলাল আমার পরিবর্তে আপনার মেয়েকে অসম্মান করতো। আমার মেয়ে তো তোমার মতো পতাকাটা ভিঙ্গি পোড়া করে বেড়ায় না যে পঞ্চায়েতে কলের মতন সবাই তাকে ব্যবহার করতো। দারোগা বাবু, আমার মেয়ের নামে বাজে আরেকটা কথা বললে আমি আপনার জিভটাই টেনে ছেড়ে দেব। তাই নাকি? তাহলে দেখাই যাক এই থানার ভেতর কার কতখানি ক্ষমতা। তোমাদের প্রপার্টিকে পিটিয়ে যদি লোকবন্দি না করতে পারি তাহলে আমি জানুয়ারি
এত সাহস আমার হাতের রোগ কেড়ে নিয়ে যে রুল পেটা করে নিয়ে, এটা আপনার বাবার ভাগ্য ভালো। আর তাছাড়া আপনার মতো মানুষদের ক্ষেত্রে আমার সাহসটা বরাবরই একটু বেশি। আমি রুদ্র, আমি অনিয়ম, আমি উশৃঙ্খল, আমি দলে যাই যে অনিয়ম ক্রম শৃঙ্খল, আমি মানে না কখনো আইন, আমি টপি পেড়ো, আমি ভিন্ন সমান আইন। তুমি এখানে কেন? জানতে চাই ওই নারীর অবমাননাকারী সুন্দরলালের নামে ডায়েরিটা আপনি লিখবেন কিনা? কারণ সুন্দরলাল যে মেয়েটিকে সত্য সত্য সম্মান করেছে তার প্রমাণ কি? প্রমাণ? Yes, প্রমাণ ও সাক্ষী ছাড়া কোনো অপরাধে গ্রাহ্য নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে প্রমাণ ছাড়া আপনি কিছু করতে পারবেন না? না, কারণ আমাদের তো রোল মেনে চলতে হয়, তাই প্রমাণ ছাড়া। প্রমাণ? প্রমাণ আমি এক্ষুনি দেবো, আমি এক্ষুনি দেবো। উঠুন দারোগাবু, আমি আপনাকে সাহায্য করছি, উঠুন। না, আমি তোমাকে ছাড়বো না শয়তান। আরে সেটা তো পরে হবে, আগে আগে নিজের প্রেস্টিজের কথা ভেবে ওটা তো ছাড়ুন, নাকি আমি ছেড়ে দেবো? আর আমি নিজের চিন্তা করো, তোমাকে আমি এমন শাস্তি দেব তাই নাকি? তোমার সব হাসি কান্না হয়ে ঝড় পড়বে। তোমাকে আমি বুঝিয়ে দেবো শয়তান যে আমার গায়ে হাত দেওয়া। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ও সাক্ষী ছাড়া আইনের চোখে তো পুনরায় গ্রাস ছড়িয়ে নয়। রুদ্র, Yes! এটা আপনার কথা, আইনের কথা। কিন্তু এরা রেখেছে, এরা সবাই সাক্ষী দেবে। এই তোমরা আমার সাক্ষী, তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার হলে হাজারটা মিথ্যা কথা বলবো, কিন্তু আপনার মঙ্গলের জন্য একটাও সত্যি কথা বলবো না। কারণ আপনার মতো পুলিশগুলো এই স্বাধীন ভারতবর্ষের কলঙ্ক, আর সেই কলঙ্ক মুছে দিতে আমরা যে কোনো সময় প্রস্তুত। চলে আয় কাকুলি। যাবার সময় আপনাকে সাবধান করে দিয়েছি দারোগা বাবু, যদি বাঁচতে চান তাহলে চলার পথ পরিবর্তন করুন, নইলে আজ একজন মেয়েছে দিন বদলে পালাই। আপনার এই শয়তান আর কুকীর্তির জন্য জনতার আদালতে আপনার বিচার হবে। সেই দিন মরমুখী রুদ্ররূপী জনগণের পিটুনিতে আপনাকে মৃত্যুর করে শুয়ে পড়তে হবে মহাপাপের প্রায়শ্চিত্ত। না, এর উপযুক্ত বিহিত আমি করবই। আজই আমি সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দেবো তোমাদের এই অপকীর্তি। আবার আপনি ভুল করছেন মিস্টার সন্ন্যাল। প্রমাণবিহীন খবর ছাপতে গিয়ে আপনি নিজের দলে নিজেই জড়িয়ে পড়বেন। আমার কেশাকেও স্পর্শ করতে আপনি পারবেন না। তোমাকে আমি গুলি করে মারবো শয়তান। আপনার ওই পিস্তলের একটা গুলি খরচ করলে আপনাকে সরকারকে হিসাব দিতে হয়, আর আমার পিস্তলের এক গুলি বেহিসাবে গুলি আপনার বুকটা ঝাঁঝরা করে দিতে পারে। Yes! আমি রুদ্র, সূর্যের দীপ্ত তেজ আমার সর্বাঙ্গে, তাই আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনি জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে আপনার সুখের সংসার। সব কিছুকে পাওয়ার জন্যই দীপ্ত রুদ্র আমি। আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনার সরকার, মন্ত্রী, সংবাদপত্র কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি ডাক দিয়েছি বিশ্বমায়ের আচল। ওই বিশ্বমের আচল তোকে শুয়ে রাখবো রে শয়তান। তুই জানিস না যে তুই কোন বিষয় থেকে জন্য যে পা দিয়েছিস, তার ছবল খাওয়ার জন্য তৈরি বাবু। নম, একই হঠাৎ আপনি?
হঠাৎ কেন বলছেন স্যার? আমি হলাম সাংবাদিক। সংবাদ সংগ্রহের তাগিদে যে কোনো জায়গায় প্রবেশের অধিকার আমাদের আছে। তাই বলে থানায় কেন? এখানে তো তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি এই তো। কিন্তু স্যার আপনার এই পোশাকে এত ধুলোবালি লেগে আছে কেন? না, মানে হঠাৎ পা পিছলে পড়ে গিয়েছিলেন এই তো। কিন্তু স্যার আমি যে শুনলাম একদল দুষ্কৃতী থানায় ঢুকে আপনাকে পেটাচ্ছে। মিথ্যে কথা। শুনুন ভাস্কর বাবু, নির্ভীক সত্য সাংবাদিক আপনি, তাই গুজবে কান না দিয়ে সত্যি ঘটনা দেখুন, জীবনে উন্নতি করতে পারবেন। আপনার এই উপদেশের জন্য অশেষ ধন্যবাদ। তাহলে আজ আপনাকে থানায় ফেলে পেটানোর সংবাদটা পাবলিকের গুজব বলে আমি লিখে দিই। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কথা, ওই বড় লোকের শ্লোক সুন্দরলালের বিরুদ্ধে কাকুলিতে বেঁচে আছে স্টেটমেন্ট আপনি গ্রাহ্য করেন। এর কারণ কি স্যার? ওটা ছিল একটা মিথ্যা স্টেটমেন্ট। তাহলে স্যার ওই সত্য স্টেটমেন্টটাকে ওই মিথ্যা করতে কত টাকা লাগলো? সেটা আমি না স্যার, আমি না, এই জনগণ বলছে আপনি নাকি মোটা টাকা, হ্যাঁ মোটা টাকা ঘুষকে এই দিনকে রাত করেছেন। তাহলে স্যার ওটাই লিখে দিই। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? আরে ছি 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 ছি, ও কথা বলে আপনি আমায় লজ্জা দেবেন না স্যার। আপনি হলেন একজন সম্মানীয় সরকারি পুলিশ অফিসার, আপনার সঙ্গে আমি ইয়ার্কি করতে পারি। তবে ওই যে স্যার জনগণের কথা তো আমি ফেলতে পারি না। জনগণ, আপনি এখান থেকে যাবেন কিনা? যাবো যাবো যাবো, নিশ্চয়ই যাবো স্যার। তবে আপনি আমার তো কোনো কথাই জবাব দিলেন না। তাই যদি একটা স্টেটমেন্ট দেন তো বলুন। স্বাধীন ভারতবর্ষের শান্তিরক্ষা পুলিশ অফিসার হয়ে আপনি দেশ ও দেশের জনগণের প্রতি যে কর্তব্যের পরাকাষ্ঠা দেখাচ্ছেন, তাতে আপনার মতো পুলিশ অফিসারের শেষ পরিণতিটা কি? ভাস্কর বাবু, আপনি অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এটা থানা, আর এই থানার অবধি মহিম সেনাল। বেশি দিন থাকবেন না স্যার, বেশি দিন থাকবেন না, কারণ মহাফলের ঘন্টা বাজতে আর বিশেষ দেরি নেই। সত্য সুন্দর স্বাধীন ভারতবর্ষের আইন, প্রশাসন, পুলিশ আর নেতা মন্ত্রীদের পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে। পুলিশ হয়েছে বড় লোকের বাড়ির চাকর। শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের হর্মবেদী হাহাকারে আজ আকাশ বাতাস বিভিন্ন। কিন্তু এই অভিযান বেশি দিন চলবে না স্যার, বেশি দিন চলতে পারে না, কারণ কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজকে যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। ধনীর প্রধানত না থাকার যে শপথ আমি নিয়েছিলাম, অভাবের সমুদ্রই ডুবে সে শপথ আজ হাবুডাবু খাচ্ছি। তাই আত্মসম্মানের শেষ লেশটুকু বিসর্জন দিয়েও যে কোনো একটা চাকরি আমার চাই। এই বাস্তব সত্যটাকে বুঝতে যদি তোমার এত দেরি হয়, তাহলে কঠিন এই রুক্ষ মাটিতে দাঁড়িয়ে তুমি লড়াই করবে কবে? কে আপনি? না, বলো তুমি, বলো মনিকা। মনিকা? তার মানে তুমি বিশ্বাস করো না? সেদিন তোমাকে বাক্যবারে জর্জরিত করার পর সারা রাতটা ধরে আমি ঘুমাতে পারিনি, শুধু তোমার কথাই আমি ভেবে চলেছি। সে কি সুন্দর লালের বাগান বাড়িতে শুয়ে আমার কথা? আরে শালা মার ছক্কা, আরে ওটা খেয়ে আমি থাকবো ওখানে আর ভাববো শুধু তোমারই কথা, ভালোবাসবো শুধু তোমাকেই। ওসব রঙিন স্বপ্ন আমার মতো মানুষের জন্য নয়। আমি এক ক্ষত দরিদ্র পিতার বেকার সন্তান। জানি, আমি সব জানি, আমি সব শুনেছি। তোমার বাবা তোমার বোনের কথা আমি সব শুনেছি, আরো জেনেছি বিষয় সম্পত্তি বলতে মাত্র তোমাদের 2 বিঘা জমি, অভাব অনটনের মধ্যে তোমাদের দিন কাটি, টাকার অভাবে তুমি তোমার বোনের বিয়ে দিতে পারছো না। এই তো মনিকা, তুমি? আমি সব জেনেও আমি তোমাকে ভালোবেসেছি, তাই আমি চাই বলো কি চাও তুমি? তোমার একটা চাকরি, যার উপরে ভর করে তুমি হবে প্রকৃত পুরুষ, ঘোচাবে সংসারের অভাব অনটন। কিন্তু এত স্বপ্ন, আর সেই স্বপ্নকে সত্যি করতে আমি অনেক দূরে এগিয়ে গেছি।